ডাক্তার বলেছে আগামীকাল বাড়ি যাওয়ার অনুমতি পাওয়া যাবে। কয়েকটা দিন, প্রায় কয়েক বছরের মতো কাটল। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে প্রায় 96 ঘন্টা ধরে জমে মানুষের টানাটানি চলেছিল। এখন অবশ্য ইন্দ্রজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্যাপারটা তাহলে একটু খুলেই বলা যাক। দিন 15 জন্য কালিম্পংয়ে একটা কাজে গিয়েছিল ইন্দ্রজিৎ ও তার 6 সতীর্থ। ইন্দ্রজিৎ মানে ইন্দ্রজিৎ ভট্টাচার্য, ডক্টর ইন্দ্রজিৎ ভট্টাচার্য। কাজ বলতে একটা রুরাল হেলথ চেক আপ ক্যাম্প, পাহাড়ি গ্রামে, যেখানে হাসপাতাল তো দূরস্থ, সাধারণ স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নেই। সেখানেই ইন্দ্রজিৎ ও তার দলবল মেডিকেল পাশ করার পর থেকেই প্রতি বছর বর্ষার সময়টা গিয়ে এই ক্যাম্পটা করে। বর্ষাটা বেছে নেওয়ার একটা কারণ হলো এই সময় রোগব্যাধির বিশেষ প্রাদুর্ভাব ঘটে। এবছরে ওরা গিয়েছিল। ক্যাম্পের কাজ সুস্থভাবে মিটলেও ফেরার পথে বাধে এক বিপত্তি। ওরা প্রত্যেকবার এমন দিন দেখে ফেরার জন্য রওনা হয় যেদিন বৃষ্টিটা একটু ধরে আছে, যাতে কমপক্ষে অল্প বৃষ্টিতে পাহাড়ি অঞ্চল বা দুর্গম পথটুকু পেরিয়ে আসা যায়। কিন্তু এবারে বিধি বাম। প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও কিছু দূর গাড়ি এগোনোর পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ড্রাইভারের স্টিয়ারিংয়ে ছিলেন সনাতন দা। প্রায় 20 বছরের অভিজ্ঞতা গাড়ি চালানোয়, কিন্তু তবুও ওই পিছল রাস্তায় বাঁকের মুখে যখন ওদের জিপসি গাড়ির চাকা স্কিড করল, তখন তিনিও পারলেন না গাড়িটিকে খাদের মুখে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। গাড়িটা যখন নিচে পড়ছে, পাহাড়ের ঢালে গাড়িটা 2 বার পাল্টি খাওয়ার পর ইন্দ্রজিতের একবার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরল অজস্র নারী পুরুষের, বিশেষত শিশুদের সম্মিলিত কান্নায়। চোখ মেলে দেখতে পেল এক বিশাল অগ্নিকুণ্ড এবং তার চারপাশে কিছু কুৎসিত আর কালো মতন অর্ধনগ্ন পুরুষ হাতে বল্লম জাতীয় কিছু একটা নিয়ে নাচছে। আর সেই অগ্নিকুণ্ডের এক পাশে একসাথে বাঁধা রয়েছে বেশ কিছু শিশুর শরীর, এবং দূর থেকে ভেসে আসছে কিছু মহিলার কান্না। হঠাৎ ওর চোখ চলে গেল অগ্নিকুণ্ডের আরেক পাশে। ও দেখল কতগুলো শিশুর দেহহীন মুন্ডু, আর সেগুলো ক্রমাগত আর্তচিৎকার করছে। ব্যাস, আবার ব্ল্যাকআউট। ইন্দ্রজিতের আবার জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। তিয়াশা, মানে ওর স্ত্রীর কাছে জানতে পারে যে ইতিমধ্যে পার হয়ে গিয়েছে 7 দিন। ও প্রায় কোমায় চলে গিয়েছিল। সৌভাগ্যবশত সেই ফাঁড়া কাটিয়ে উঠেছে। ওর দলের বাকিরা এবং সনাতনদা সবাই ঘটনাস্থলে প্রাণ হারান। কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে ওর প্রাণটা বেঁচে যায়। বেশ কয়েকটা মৃতদেহের মধ্যে ওর শরীরটাও মৃত বলে অনুমান করেছিলেন রেস্কিউ পার্টি, কিন্তু পরে বোঝা যায় যে ওর দেহের হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে। সেখান থেকে ওকে কলকাতায় নিয়ে আসা হয় এবং এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর কেটে গিয়েছে আরো 1.5 মাস। অদ্ভুতভাবে অত গভীর খাদে পড়ে যখন গাড়ি চূর্ণ বিচূর্ণ এবং ওর সমস্ত সতীর্থরা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তখন ইন্দ্রজিতের সারা শরীরে চোটের কোনো চিহ্ন নেই। একমাত্র স্পাইনাল কর্ডটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তাররা অনুমান করেছিল হয়তো ওর জ্ঞান আর কখনো ফিরবে না, কোমাই ওর ভবিষ্যৎ। কিন্তু আরো একবার সবাইকে অবাক করে দিয়ে ওর জ্ঞান ফিরে আসে।
যদিও প্রথম দিকে ওর পা দুটো কাজ করছিল না, কিন্তু ডাক্তারদের তত্ত্বাবধানে ক্রমাগত ফিজিওথেরাপি করে পা দুটো সতেজ হয়েছে। আর মোটে একটা বেলা, তারপরেই ছাড়া পাবে ও। কতদিন ও বাড়ির ছাদের বাগানটা দেখেনি, শোকেনি ছাদের বাগানে নিজের হাতে তৈরি করা বেল ফুলের গন্ধ। ওর নিজের বিছানায় তিয়াশাকে জড়িয়ে ধরে ঘুমোয়নি কত রাত। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ইন্দ্রজিৎ। এখন রাত প্রায় 11:30। তিয়াশা গিয়েছিল ওকে বাড়ি আনতে। বাড়ি এসে যথারীতি হাসপাতালের থেকে অনেক বেশি স্বস্তি অনুভব করছে ও। তিয়াশা ওর জন্য রাতে ওর ফেভারিট চিকেন স্টু আর গরম গরম রুটি করে রেখেছিল। পাশের বাড়ির কাকিমা আর কাকু দেখতে এসেছিল ওকে। তাদের সাথে কথা বলে ওই 10টা নাগাদ ও আর তিয়াশা রাতের খাবার খেয়েছে। বিছানাতে ওর পাশেই শুয়েছিল তিয়াশা। ইন্দ্রজিৎ পাশ ফিরে দেখল অঘোরে ঘুমোচ্ছে মেয়েটা। ওর একটু জল তেষ্টা পাচ্ছিল। ভাবলো একবার তিয়াশাকে ডাকবে, কিন্তু একদিন মেয়েটার উপর দিয়ে যা ধকল গেল, এতদিন পর আজ একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। তাই আর ডাকতে ইচ্ছা করল না ওর। নিজেই উঠে কিচেনে গেল। সবে ফ্রিজ থেকে জলের বোতলটা বের করেছে, হঠাৎ বারান্দায় নাইট ল্যাম্পের আলোয় ইন্দ্রজিৎ দেখল সেই ব্ল্যাক আউটের আগে চোখে ভেসে ওঠা সেই দেহহীন শিশুগুলোর মুন্ডু। ডাইনিং টেবিলের ঠিক মাঝখানে যে ফলের ঝুড়িটা থাকে, সেটার মধ্যে। এই তো সে শোয়ার আগে দেখেছিল ওই ঝুড়িটার মধ্যে তিয়াশা বেশ কিছু আপেল গুছিয়ে রেখেছে। এখন সেই জায়গায় মুন্ডুগুলো কোথা থেকে এলো? হঠাৎ ওর কানে ভেসে এলো সেই অর্ধনগ্ন পুরুষগুলোর আদিম চিৎকার। শিশুগুলো যেন ওদের ওই নিষ্পাপ দুঃখে ভরা চোখ দিয়ে ওকে কিছু বলতে চাইছে। ঘটনার বিভৎসতা এতটাই বেশি, তা সহ্য করতে পারল না ইন্দ্রজিৎ। আবার ব্ল্যাক আউট। বাচ্চাটা অবশ হয়ে পড়ে রয়েছে। ওয়াং ধীরে ধীরে বাচ্চাটাকে কোলে তুলে নিল। ওয়াংয়ের মুখ দিয়ে বেরোচ্ছে সুরার গন্ধ এবং সর্বাঙ্গ দিয়ে অদ্ভুত এক আতরের গন্ধ। আর কিছুক্ষণ, তারপরেই শুরু হবে সেই আদিম খেলা। জঙ্গলের এই দিকটায় যে এমন একটা গুহা রয়েছে, অনেকেই তা জানে না। অনেকেই বলতে গ্রামটায় আর কজনই বা থাকে। আজ আমাবস্যা। কিছুক্ষণের মধ্যেই বাজবে রাত 3টে। আর ঠিক তখনই শুরু হবে ওয়াংয়ের খেলা। গুহার ভেতরে খানিকটা হামাগুড়ি দিয়ে গেলেই একটা প্রশস্ত জায়গা পড়ে। তার ঠিক মাঝখানে সাদা আর লাল রঙের কিছু একটা দিয়ে অজস্র বৃত্ত আঁকা। বৃত্তের চারিপাশে আরেকটি কাল্পনিক বৃত্ত বানিয়ে বসে রয়েছে অজস্র অর্ধনগ্ন পুরুষ, এবং সেই বৃত্তের বাইরে আরো একটা বৃত্ত বানিয়ে বসে আছে কিছু সম্পূর্ণ নগ্ন নারী। একদম মাঝের বৃত্তের ঠিক মধ্যিখানে একটা যজ্ঞে আহুতি দেওয়ার মতো অগ্নিকুণ্ড বানানো হয়েছে, যদিও তাতে আগুন খুব একটা উঁচু হয়ে জ্বলছে না। সেই ধিক ধিক আগুন এই গুহার ভেতরে একটা আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে। সেই আলোয় দেখা যাচ্ছে গুহার এক পাশে বেশ কিছু কাঠের ড্রাম ঢাকনা বন্ধ করে রাখা হয়েছে, এবং তা থেকে অদ্ভুত কটু গন্ধ বেরিয়ে আসছে। যদিও বৃত্ত করে বসে থাকা নারী পুরুষ এবং অগ্নিকুণ্ডের সামনে উপবিষ্ট
ওয়াংয়ের তাতে কিচ্ছু যায় আসে না, কারণ মদকের নেশায় এবং যে মারণ খেলায় তারা মেতে উঠেছে তাতে দিন রাতেরই খেয়াল থাকছে না। গন্ধ তখন ছাড়। ওয়াং আপন মনে বিড়বিড় করে কিছু বলছে। ধীরে ধীরে সে বাচ্চাটির পোশাক খুলে ফেলল। পোশাক খোলায় বোঝা গেল যে শিশুটি একটি মেয়ে। বয়স 8 কি 9 হবে। বৃত্তে বসে থাকা একজনের চোখ গেল ওদিকে। সে দেখল ওয়াং এক মুঠো সিঁদুর তুলে নিয়ে মেয়েটির সর্বাঙ্গে মাখিয়ে দিল এবং মুখে বিকট চিৎকার করে বলে উঠল, সেই সঙ্গে বৃত্তের বাকি নারী পুরুষও চিৎকার করে উঠল। গা শিরশির করা ওই স্যাঁতস্যাঁতে গুহার ভেতরে ওই সম্মিলিত উচ্চারণ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল। ওয়াং বাঁ হাতের বুড়ো আঙুলে হলুদ রঙের চ্যাটচ্যাটে কিছু একটা তুলে নিল অগ্নিকুণ্ডের পাশ থেকে এবং ওই আঙুলটা মেয়েটার ব্রহ্ম তালু থেকে শুরু করে যোনি পর্যন্ত ঠেকিয়ে নিয়ে গেল। পুনরায় সেই অনুযায়ী আঙুলটা ফিরিয়ে এনে নাভি স্পর্শ করে চিৎকার করে উঠল। অন্তিম বৃত্তে উপবিষ্ট নারীদের চোখ মুখ বন্ধ থাকা সত্ত্বেও ভয়ে লাল হয়ে উঠল। তাদের মেরুদণ্ড বেয়ে নামল শীতল স্রোত। এইবারই সেই মহেন্দ্রক্ষণ উপস্থিতি। ওয়াং হাতে তুলে নিল একটা ছুঁচ এবং সেটা বিঁধিয়ে দিল শিশুটির ঘাড়ের পেছনে। শিশুটির হাত দুটো একবার তিরবির করে কেঁপে উঠল। ওয়াং অগ্নিকুণ্ডে কিছু কিছু ফুল নিক্ষেপ করে আবার চিৎকার করে উঠল। এইবার পুরুষ বৃত্ত থেকে একজন বেরিয়ে এসে ওয়াংকে প্রণাম জানিয়ে তার হাতে তুলে দিল একটা ধারালো চাপড়। ওয়াং চাপড়টা ডান হাতে ধরে আরো কিছুক্ষণ মন্ত্র পাঠ করল এবং বাঁ হাতে শিশুটির চুলের মুঠি ধরে শিশুটিকে শূন্যে তুলে ধরল আর চালালো কোপ। ফিনকি দিয়ে বইতে লাগলো তরল তাজা রক্ত। বৃত্ত থেকে উঠে আসা সেই লোকটা একটা মরার মাথার খুলি করে সেই রক্ত প্রথমে ওয়াং এবং পরে বাকিদের বিতরণ করল। এবার ওই নারীদের বৃত্ত থেকে বেরিয়ে এসে ওয়াংকে জড়িয়ে তার কোলে বসল ময়ূরী। সে আজকের বৃত্তের সবচেয়ে সুন্দরী ও কামোত্তেজক নারী। সে এখন ওয়াংয়ের সাথে মিলন করবে। বাকিরা ধীরে ধীরে বেরিয়ে গেল। ওয়াং সেই হলুদ চ্যাটচ্যাটে পদার্থ আবার একটু তুলে স্পর্শ করল ময়ূরের নাভিতে এবং মেতে উঠল আর এক মারণ খেলায়। ভোরের আলো ফুটবে আর কিছুক্ষণের মধ্যেই। কাজে যা করার তাড়াতাড়ি করতে হবে, মনে মনে ভেবে নিল ওয়াং। ব্ল্যাক আউটের পর ইন্দ্রজিৎ যখন জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল তখন ওর হাত থেকে জলের বোতল পড়ার শব্দে ঘুম ভেঙে যায় তিয়াশার। সে রাত্রিরে কোনো রকম সামলে নিয়ে পরের দিন ডাক্তারের কাছে ছোটে ওরা। পুরো ব্যাপারটা ডাক্তারকে খুলে বলার পর ডাক্তার ইন্দ্রজিৎকে পরামর্শ দেন কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানোর। তাই আজ ওরা এসেছে প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ও ইন্দ্রজিতের সহকর্মী ডক্টর রুদ্র গাঙ্গুলির চেম্বারে। ডক্টর রুদ্র নিজের পেশেন্টের সেদিনকার মতো দেখে নিয়ে ইন্দ্রজিৎ আর তিয়াশাকে ডেকে নিলেন তার কেবিনে। পুরোটা শুনে নিয়ে তিনি বললেন, ব্যাপারটা অতটা জটিল কিছু নয়। এটা একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমার মনে হয় খাদে পড়ে যাওয়ার ওই ভয়ঙ্কর স্মৃতি থেকেই ইন্দ্রজিতের মনে সৃষ্টি হয়েছে নানা রকম অদ্ভুত চিন্তা, আর সেখান থেকেই ও কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর দৃশ্য ভিজুয়ালাইজ করছে। ডক্টর রুদ্র ইন্দ্রজিৎকে কিছু স্ট্রেস রিলিভার ওষুধ লিখে দিয়ে তিয়াশাকে বললেন, ম্যাডাম, ওর কিন্তু এখন কমপ্লিট বেড রেস্টের দরকার, আর ওকে একটু চোখে চোখে রাখবেন। অন্য সব দিক বাদ দিলেও আবার যদি ব্ল্যাক আউট হয়ে যায় তবে পড়ে গিয়ে মাথাটা ফেটে যেতে পারে। আর যদি একই ঘটনা আবার ঘটতে থাকে তবে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন। তখন না হয় অবস্থা বুঝে একটা ব্যবস্থা নেওয়া যাবে। তিয়াশার পাশে বসে ইন্দ্রজিৎ মনে মনে ভাবছিল
যে এটা সির্ফ পোস্ট ট্রমাটিক স্ট্রেস নয়, অন্য কিছু। কারণ সে নিজেও একজন ডাক্তার এবং এইটুকু বোধ তার আছে। গত রবিবার ইন্দ্রজিতের সার্কিটে ওরই এক বন্ধুর বাড়িতে একটা হোমকামিং পার্টি ছিল ইন্দ্রজিতের জন্য। ইন্দ্রজিৎ যে এত বড় একটা দুর্ঘটনা থেকে সুস্থ অবস্থায় ফিরেছে, সেই উপলক্ষে ওই পার্টি। সিনিয়র, জুনিয়র এবং কলকাতার নামি দামি সব ফিজিশিয়ান উপস্থিত ছিলেন সেই পার্টিতে। গল্পগাছা করে সবে খাওয়ার টেবিলের দিকে এগিয়েছে ইন্দ্রজিৎ আর তিয়াশা। ইন্দ্রজিৎ দেখল খাবার টেবিলে থরে থরে সাজানো রয়েছে নানান রঙের শিশুর মাথা। টেবিল ক্লথটা ভেসে যাচ্ছে কালচে রক্তে। হঠাৎ একটা মাথা ওর দিকে ঘুরে তাকালো। কি নির্মম সে চাহনি! আবার ব্ল্যাকআউট। পরদিন সকালে ঘুম ভাঙতে সে দেখতে পেল ও শুয়ে আছে নিজের বিছানায়। তিয়াশা এক কাপ কফি এনে দিল ওকে। তিয়াশার থেকেই ও জানতে পারল গতকাল ব্ল্যাক আউট হওয়ার পর ওর এক সিনিয়র ওকে চেক আপ করেন এবং একটা সিডেটিভ দিয়ে তিয়াশাকে বলেন যে ওকে বাড়ি নিয়ে যান, প্রয়োজনে ফোন করবেন। ইন্দ্রজিৎ বুঝল বড্ড দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি সব ইগো ফেলে ওকে যোগাযোগ করতে হবে সাম্যনীলের সাথে। সাম্যনীল ইন্দ্রজিতের বাল্য বন্ধু। পরে অবশ্য একটা বিশেষ কারণে সাম্যনীলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় ইন্দ্রজিতের। সাম্যনীল এখন বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট, আর এই প্যারাসাইকোলজি ছিল দুই বন্ধুর বিবাদের মূল কারণ। কেরিয়ারের শুরুর দিকে ইন্দ্রজিৎ খুবই হেয় করত এই বিষয়টিকে। ওর বক্তব্য ছিল প্যারাসাইকোলজির বিশেষ কিছু অংশ বাদ দিয়ে বাদ বাকিটা গাঁজাখুরি বা ফেক। কথায় কথায় একদিন বিবাদ এতটাই বেড়ে গিয়েছিল যে সাম্যনীল বলতে বাধ্য হয়েছিল, তুই আমার কাছে ফিরে আসবি এবং এই প্যারাসাইকোলজির জন্যই ফিরে আসবি, ততদিন গুড বাই। পরে অবশ্য ইন্দ্রজিৎ এ বিষয়ে অনেক পড়াশোনা এবং চর্চা করে জানতে পারে এবং বুঝতে পারে যে বিষয়টা মোটেই গাঁজাখুরি নয় এবং সাম্যনীলের সাথে তার দূরত্ব শুধুমাত্র তারই গড়তুমির জন্য। কিন্তু তবুও কখনো ফোন করে দেখা হয়নি ও কেমন আছে, কি করছে। কাগজের জার্নালে সাম্যনীলের কথাও পড়েছে, কিন্তু আজ ইন্দ্রজিৎ নিরুপায় হই চলে এলো তার সাথে দেখা করতে। প্রথমে বেশ খানিকক্ষণ মান অভিমানের পালা চললেও সাম্যনীল ইন্দ্রজিতের ব্যাপারটার গুরুত্ব বুঝে পুরো ব্যাপারটা চুপ করে শুনছে গত আধ ঘন্টা ধরে। ইন্দ্রজিৎ এবং তিয়াশা বর্তমানে বসে রয়েছে সাম্যনীলের বালিগঞ্জের বাড়িতে। সবটা শুনে নিয়ে সাম্যনীল বলল, দেখ ইন্দ্র, বুঝতে পারছি ভিজুয়ালগুলো কতটা ভয়ঙ্কর, কিন্তু তবু বিষয়টা যে সত্যি তোর চোখের সামনে ঘটছে না সেই ব্যাপারটাতে তুই তো নিশ্চিত। অতএব তুই সাহস করে একটিবার ভিজুয়ালটা পুরোটা মন দিয়ে দেখার চেষ্টা কর। কারণ অনেক সময় স্ট্রেস আর ট্রমার কারণে এমন অদ্ভুত কিছু ভিজুয়ালাইজ হয় যার কোনো মাথা মুন্ডু নেই। কিন্তু যদি তোর দেখা এই ভিজুয়ালগুলো সত্যি কোনো মানে থেকে থাকে, তা বোঝা সম্ভব হবে যদি তুই পুরো ভিডিওটা অন্তত একবার প্রথম থেকে শেষ অবধি সাহস করে দেখতে পারিস। তারপর না হয় আমরা আবার এই বিষয়ে কথা বলবো, কেমন? তারপর থেকে কেটে গেছে আরো প্রায় দিন 15। সবকিছু অদ্ভুত রকমের ঠিক হয়ে গেছে। ইন্দ্রজিৎ আর ওই ভিজুয়ালগুলো দেখে না। তিয়াশাও কাজে জয়েন করবে বলে ঠিক করেছে, যদিও ইন্দ্রজিৎকে এক্ষুনি কাজ শুরু করতে দেবে না তিয়াশা। আজ ওরা একসাথে সুপার মার্কেট এসেছে। কেনাকাটা হয়ে যাওয়ার পর তিয়াশা বিল পেমেন্ট করছিল, এমন সময় ও লক্ষ্য করলো ইন্দ্রজিৎ একটা বিস্কিটের স্টলের সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে পাশে রাখা ড্রামগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইন্দ্রজিৎ দেখছিল ড্রামগুলোর ভেতরে কালো রঙের তরল এবং তার মধ্যে ভাসছে অসংখ্য শিশুর মাথা, যেগুলো ছেলে না মেয়ে তা বোঝার উপায় নেই, কারণ প্রত্যেকটা মাথার চুল কামানো, গলার কাছটা বিচ্ছিরিভাবে কাটা। ঘটনার বীভৎসতা আরো একবার ইন্দ্রজিৎকে কাবু করে ফেলতো, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল সাম্যনীলের কথাগুলো। যদিও ইন্দ্রজিৎ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিল না, কিন্তু তবুও জোর করে চোখ খুলে রাখল।
ও দেখল ধরহীন মাথাগুলোতে চোখ বলে কিছু নেই, সেগুলো উপড়ে নেওয়া হয়েছে। প্রতিটা মাথার বাঁ পাশের কানগুলো যেন কোনো জন্তু ভয়ঙ্কর আক্রোশে চিবিয়েছে। ইন্দ্রজিৎ এই দৃশ্য সহ্য করতে না পেরে যেই মাত্র মাথাটা সবে অন্যদিকে ঘুরিয়েছে, ও দেখল সুপার মার্কেটের বাইরের পরিবেশটা বদলে গিয়েছে এবং সেখানে শহরের ব্যস্ত রাস্তা বদলে গিয়ে হঠাৎ কোনো এক ভোজবাজিতে তা হয়ে উঠেছে কুয়াশা ঘেরা পাহাড়ের ঢাল। আর সেই পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে। কারোর ইশারায় ইন্দ্রজিৎকে সে কাছে ডাকছে। ধীরে ধীরে আবার সব অন্ধকার হয়ে এলো। তিয়াশা দেখল ধীরে ধীরে এলিয়ে পড়ছে ইন্দ্রজিৎ। গতকাল পাহাড়ে আবার একটা বাচ্চার মুন্ডহীন দেহ পাওয়া গেছে। এই নিয়ে পার্টি থেকে একটা মোর্চা বের করা হয়েছে। আর মোর্চার পুরো ভাগে ছিলেন পাহাড়ের পার্টির প্রধান মুখ শিবলাল শেরপা। উনি ঈষৎ খুঁড়িয়ে হাঁটেন, টুকটুকে ফর্সা গায়ের রং। তবে শেরপারা যে উচ্চতার হয়, উনি তার থেকে বেশ খানিকটা লম্বা। খুবই ছোটবেলা থেকে ঝান্ডা ধরছেন। এখন ওনার বয়স প্রায় 52। শিবলাল শেরপার নামে পাহাড়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ঘটনায় পাহাড়ের গ্রামগুলো তো দূরে থাক, টাউনের লোকজনও সন্ত্রস্ত। শিবলাল বাবু বিষয়টা নিয়ে কলকাতায় পার্টির অধিকর্তাদের সাথে কথা বলেছেন এসপির সাথেও। গত 3 মাসে এই নিয়ে 7টা মেয়ের বডি পাওয়া গেছে, যার একটারও মুন্ডু নেই। এখনো পুলিশ কিচ্ছু করতে পারছে না পার্টির লোকেরাও। পাবলিককে জবাবদিহি করতে করতে মুখে ফেনা উঠে যাচ্ছে শিবলাল বাবুর। সামনে ইলেকশন। যাই হোক, কিছু একটা খুব তাড়াতাড়ি করতেই হবে। লোকাল লোকেরা বলছে এটা কিছু একটা তন্ত্রমন্ত্রের ব্যাপার, এসপিরও তাই মত। কিন্তু শিবলাল বাবু সাসপেক্ট করছেন এটা কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ হতে পারে। যেমন ভাবে চতুর্দিকে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়েছে, তাতে তা অস্বাভাবিক কিছু নয়। পাহাড়কে আরো একবার অশান্ত করার চেষ্টাও হতে পারে এটা। উনি অবশ্য পার্টির সুপ্রিমোর কাছে এই ব্যাপারটা দ্রুত তদন্তের জন্য আলোচনা করেছেন। এর বেশি ওনার আর কি বা করার আছে? পার্টির কাজ ছাড়া শিবলাল শেরপার একটা ট্রাভেলিং এর বিজনেস আছে এবং পাহাড়ের বাকি ট্রাভেলিং এজেন্সিগুলোর মধ্যে ওনারটাই শ্রেষ্ঠ এবং প্রচলিত। তার কারণ অবশ্য খানিকটা ওনার পার্টিগত ইনফ্লুয়েন্স। মোর্চা শেষ হবার মুখে ওনার একটা ফোন এলো। ফোন ধরে উনি বললেন, কতবার বারণ করেছি আমায় অযথা ফোন করবি না, দরকারে আমি করে নেব। তারপর ফোনের অন্য প্রান্ত থেকে কিছু একটা শুনে শিবলাল বাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। ফোন রাখার পর পার্টির লোকেদের কর্মসূচি চালিয়ে যেতে বলে তিনি নিজের গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। বেরোনোর আগে কাছের কিছু লোককে বলে গেলেন, একটা বিশেষ সমস্যায় পড়েছি, এক্ষুনি যাওয়া দরকার, কিছু মনে করো না তোমরা। প্যারাসাইকোলজির ভাষায় ব্যাপারটাকে বলে ক্লিয়ারভয়েন্স। প্যারাসাইকোলজি তো আসলে মানুষের মনের এমন কিছু দিক নিয়ে আলোচনা, যে দিকগুলো সাইকোলজি বা সাইকিয়াট্রিতেও ঠিক মান্যতা পায় না। বলা ভালো, এগুলোকে ঠিক আওতায় আনা যায় না। সেই প্যারাসাইকোলজির ভাষায় 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হলো টেলিপ্যাথি, মানে অন্য কেউ কিছু একটা ভাবছে আর এখন তুইও একই সাথে সেই একই জিনিস ভাবছিস একই সময়। স্থান একই হতে পারে, আবার পৃথিবীর সম্পূর্ণ দুটো আলাদা জায়গায় বসেও হতে পারে। দ্বিতীয়টা হলো প্রিকগনিশন, মানে কোনো একটা ঘটনা যা ভবিষ্যতে ঘটতে পারে বা ঘটবে, কিন্তু তুই আগে থেকে সেটা অনুধাবন করে ফেললি, হুবহু স্থান কাল পাত্র নির্বিশেষে। আর তৃতীয়টা হলো ক্লিয়ারভয়েন্স। এটি হলো আগের দুটো বিষয়ের ঠিক মাঝামাঝি, মানে এটি কোনো ঘটনা বা ভাবনা নয়, কিন্তু দূরের কোনো বিষয় বা কারোর মনের কোনো বিষয় তুই তোর অজান্তে ভেবে ফেললি বা দেখে ফেললি, সেটা জেগে বা স্বপ্নে, যাই হোক সেটা হতে পারে। ইন্দ্রজিৎ হাসতে হাসতে জিজ্ঞাসা করলো সাম্যকে, মানে কি বলতে চাইছিস? আমি দিব্য দৃষ্টি পেয়েছি?
খানিকটা তাই। আগেকার দিনের মুনি ঋষিদের যে দিব্যদৃষ্টি ছিল, সেটা কিন্তু প্যারাসাইকোলজির ভাষায় প্রিকগনিশন বা ক্লিয়ারভয়েন্স। কিন্তু হঠাৎ করে আমার সাথে এরকম হলো কেন? কেন হলো এর কোনো উত্তর হয় না। কখনো কখনো স্ট্রেস বা ট্রমা থেকে, অথবা মেডিটেশনেও বা এমন কিছু কোনো কাজ বা কোনো ক্রিয়াকলাপ যার কারণে তোর মনের কোনো একটা এমন দিক খুলে গেল যা হয়তো দীর্ঘদিন ধরে ঘুমোচ্ছিল, আর সেখান থেকেই তুই এমন কিছু একটা ভিজুয়াল পাচ্ছিস যা সাধারণত লোকে দেখতে পায় না। তুই কেনই বা ধরে নিচ্ছিস যে বিষয়টা তোর কথা মতো ক্যালারভয়েন্সি? কারণ আমার ধারণা ওই বাচ্চা মেয়েটি তোকে কিছু বলতে চাইছে বা কোথাও যাওয়ার নির্দেশ করছে। তার মানে তোর কথা মতো আমার এখন কি করা উচিত? আই থিঙ্ক ইউ শুড ফলো দ্য ভিজুয়াল। তোর দেখা উচিত যে এই ভিজুয়ালগুলো তোকে ঠিক কোথায় যাবার নির্দেশ দিচ্ছে। আজ সাম্যনীলের বাড়িতে ইন্দ্রজিৎ একাই গেছিল। তিয়াশা কাজে জয়েন করেছে। তিয়াশা কলকাতার বেসরকারি কলেজের গেস্ট লেকচারার। অনেক দিন কামাই হয়ে যাচ্ছে বলে কলেজ থেকে ফোন এসেছিল, কাজেই ওকে আজ কাজে যেতে হয়েছে। ফেরার পথে আরেকটা কাণ্ড ঘটল ইন্দ্রজিতের সাথে। ট্যাক্সিটা হাজরার মোড়ে দাঁড়িয়েছিল। এমন সময় ইন্দ্রজিতের চোখ গেল উল্টো ফুটের একটা বাচ্চা মেয়ের দিকে। স্কুল ড্রেস পরা, এক বৃদ্ধের হাত ধরে আসছে, সম্ভবত স্কুল থেকে ফিরছে। ইন্দ্রজিৎ মেয়েটার দিকে তাকিয়েছিল। এমন সময় দেখল মেয়েটার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে সেদিনের দেখা সেই মেয়েটার মুখের মতো হয়ে গেল। আর মেয়েটা ওকে ইশারায় পাশের কাগজের স্টলের দিকে ইঙ্গিত করছে। ইন্দ্রজিৎ এক মুহূর্ত দেরি না করে ট্যাক্সি থেকে নেমে ছুটে গিয়ে উল্টো ফুটের কাগজের স্টলে পৌঁছে গেল। অন্যমনস্ক হয়ে দৌড়তে গিয়ে ডিভাইডারের খোঁচায় ওর জিন্সটা খানিকটা ছিঁড়ে গেল। একটা অটোওয়ালা ওর এই কাণ্ড দেখে ভীষণ ক্রুদ্ধ হয়ে গলা চড়ালো, কিন্তু ইন্দ্রজিতের তাকানো হলো না সেদিকে, কারণ ওর চোখ চলে গেছে বিখ্যাত সেই দৈনিকের ফ্রন্ট পেজে, যার হেডলাইনে লেখা আছে পাহাড়ে শিশুদের মুন্ডহীন দেহ। ওর মনে হলো ইনসেটে যে বডিটার ঝাপসা ছবি দেওয়া আছে সেটা ও যেন কোথাও দেখেছে। বডিটার বাঁ হাতে ঠিক কনুয়ের নিচে একটা বড় কালো জরুল। পিছনে ফিরে দেখল ট্যাক্সিওয়ালা এখনো দাঁড়িয়ে আছে। ও গিয়ে আবার উঠে বসল। বেহালায় ওদের বাড়ির সামনে নাবার সময় পুরো ব্যাপারটা ওর কাছে স্পষ্ট হয়ে গেল, কারণ ও বুঝে গেছে কেন ওই বডিটা ওর এত চেনা লাগছিল। পাশের রানু কাকিমাদের বাড়ির ছাদে ইন্দ্রজিৎ আবার দেখল ওই মেয়েটাকে, আর দেখতে পেল ওর বাঁ হাতের কনুয়ের নিচে ওই বড় কালো জরুলটাকে। সন্ধ্যাবেলা তিয়াশা বাড়ি ফিরে দেখল ইন্দ্রজিৎ ছাদের বেলফুল গাছগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তিয়াশা নিজের ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকেছিল বলে ইন্দ্রজিৎ খুব একটা বুঝতে পারেনি। তিয়াশা এসে পেছন থেকে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, গুড ইভিনিং ইন্দ্র। কি শরীরটা ঠিক আছে আজ? আচ্ছা, তুমি যে বলেছিলে গেছিলে নাকি সাম্যদার ওখানে? ইন্দ্রজিৎ পুরো ব্যাপারটা, মানে সকাল থেকে যা যা ঘটেছে সবটা তিয়াশাকে খুলে বলল। সেই মুহূর্তে তিয়াশা কোনো কথা বলল না। তারপর সারা সন্ধে এটা ওটা করে রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে প্রথম কথা বলল তিয়াশা। আচ্ছা, তুমি কি ভাবছো ব্যাপারটা কি হতে পারে বলো তো? যদি সাম্যর কথাটাই মেনে নিই, তাহলে আমার মনে হচ্ছে যে বাচ্চাটা আমার কাছ থেকে কিছু সাহায্য চাইছে। কিন্তু কাগজের ওই মুন্ডহীন দেহের খবরটাই বা কি ব্যাপারে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। পরপর এতগুলো মুন্ডহীন দেহ পাওয়া গেছে পাহাড়ে যে এই নিয়ে গোটা নর্থ বেঙ্গল তোলপাড় হচ্ছে। তো ঘটনার মধ্যে যে লিঙ্ক আছে সেটা তো শিওর, কিন্তু ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। না, আচ্ছা তিয়াশা, তোমার কি মনে হয় এটা কি কোনো ধর্মীয় ব্যাপার?
নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর কাজ? তোমার তো অ্যানথ্রোপোলজি সাবজেক্ট ছিল, সেখানে কি এই জাতীয় কোনো উল্লেখ পাওয়া যায়? সে তো পাওয়াই যায়। মাথা কেটে নেওয়া বা হেড হান্টিং পৃথিবীতে বহু দেশে বহু কাল ধরেই প্রচলিত। আমেরিকার চিনচিপে, মোরোনা, পাস্তাজা উপজাতি, পাপুয়ার সিতাক উপজাতি বা আফ্রিকার ইগ্রো গোষ্ঠী, এমনকি ভারতবর্ষের মিজোরাম, নাগাল্যান্ড প্রভৃতি অঞ্চলেও তো এর প্রচলন ছিল। কোথাও তা নিজের বা নিজের জনগোষ্ঠীর শক্তি প্রদর্শনের উপায়, কোথাও আবার তা ভগবানের সাথে যোগাযোগের পথ, কোথাও তো আবার এই হেড হান্টিং কোনো বিশেষ দৈব শক্তি সাধনের পথ বলেই গণ্য হতো। তবে বর্তমান যুগে এ যাবৎ এরকম কোনো ঘটনার কোনো নিদর্শনই গোটা পৃথিবীতেই সেরকম একটা তো নেই। যা বুঝতে পারছি, বিষয়টা সম্পূর্ণ ধরতে গেলে আমাকে আবার একবার পাহাড়ে যেতে হবে। কিন্তু পাহাড় তো আর একটুখানি জায়গা নয়। ঠিক কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু এই অবস্থায় তুমি একা পাহাড়ে যাবে কি করে? যেতে তো আমাকে হবেই, কারণ এই রকম প্রতি মুহূর্তে মানসিক চাপ আমাকে পাগল করে তুলতে পারে, এবং সেটা বন্ধ করতে হলে আমাকে একটিবার ওখানে যেতেই হবে। আমি ঠিক করেছি কালিম্পংয়ের যে জায়গাগুলোতে দেহ পাওয়া গেছে সেখানেই আগে যাব। তুমি একটিবার দেখো না প্লিজ, লক্ষ্মীটি, যদি একটু উপায় করতে পারো ছুটি নেওয়া। বোঝোই তো, যাদের সাথে পাহাড়ে যেতাম তারা কেউ আর বেঁচে নেই, একমাত্র আমিই আছি। এই মনের জোরটা বড়ই ক্ষীণ। তুমি পাশে থাকলে একটু সাহস হয়। যদি একান্তই তুমি না পারো তো আমাকে একাই যেতে হবে। পাহাড়ের কোলে কি রহস্য লুকিয়ে আছে যা আমাকে প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে, তা আমাকে খুঁজে বের করতেই হবে। অবশেষে কালিম্পং। সত্যি বলতে ইন্দ্রজিৎও এরকম কিছু একটা চাইছিল। ওরা এখন কালিম্পংয়ের একটা হোটেলে বসে আছে। ওরা তিনজন, মানে ইন্দ্রজিৎ, তিয়াশা আর সাম্যনীল। প্রথম দিকে তিয়াশার ছুটি পেতে একটু অসুবিধা হলেও পরে অবশ্য ম্যানেজ করা গেছে। আর সাম্যনীল ওদের পুরো প্ল্যানটা শুনে বলেছিল যে সেও যাবে। আসার আগে তিয়াশা ফোনে কথা বলে নিয়েছে শিবলাল শেরপার সাথে। উনি তিয়াশার কলিগ, রূপাঞ্জনাদির আত্মীয়। তিয়াশা পাহাড়ে যাচ্ছে শুনে রূপাঞ্জনাদিই বলেছেন তার সাথে যোগাযোগ করতে। পাহাড়ের ইনফ্লুয়েন্সিভ লোক উনি, দরকারে কাজে লাগবে। যদিও ওরা ওনাকে আসল ব্যাপারটা খুলে বলেনি, শুধু এটাই বলেছে যে ওরা পাহাড়ে ঘুরতে যাচ্ছে। এই হোটেলটি ওনারই ঠিক করে দেওয়া। উনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওদের সাথে দেখা করতে। ব্যস্ত মানুষ, তাই হয়তো সময় লাগছে। একটু আগে হোটেলের বেয়ারা এসে 3 কাপ কফি আর কুকিজ দিয়ে গেছে। কফি শেষ করে সাম্যনীল বলল, আমি একটু ঘুরে আসি আমার রুম থেকে, ততক্ষণে তোরা একটু রোম্যান্স করে নে। এই বলে চোখে একটা কৌতুকপূর্ণ ইঙ্গিত করে ও নিজের ঘরে চলে গেল। ঘণ্টাখানেক পরে শিবলাল বাবু এলেন। ইন্দ্রজিৎ সাম্যনীলকে ডাকতে যাবে বলে সবে রুম থেকে বেরিয়েছে, আবার সেই মেয়ে করিডোরের শেষে। পিংমাকে এত করে বলার পরেও কোনো খোঁজ এলো না। আর 3 দিন বাদে অমাবস্যা। ওই দিনে যদি কিছু না করা যায় তাহলে এত পরিশ্রম, এত খাটনি সব বৃথা। এদের দিয়ে কিছু হবে না। আবার তাগাদা দিতে হবে। সব জোয়ান ছোকরা 2 কলম পড়ে এরা একেবারে ধরাকে সরা চাট করে। কি জানে এরা আমাদের প্রাচীন রীতি রেওয়াজের ব্যাপারে? তবে ও যদি কাজটা করতে না পারে তাহলে অন্য লোক দেখতে হবে, এবং সেটা আজই। ও যদি ভেবে থাকে যে ওকে ছাড়া আমাদের চলবে না, তাহলে ও ভুল ভাবছে। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। বসে বসে এইসব বিড়বিড় করছিল ওয়ান, কিন্তু ও একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিল না যে এত বড় লোভটা পিংমা কি করে উপেক্ষা করছে। কাল করিডোরে ওই মেয়েটাকে দেখার পর থেকে ইন্দ্রর মাথাটা চিন্তায় ঘুরছে। করিডোরের এক প্রান্তে সাম্যনীলের ঘর, আর দুদিকে দেওয়াল। সির্ফ সাম্যনীলের ঘরের ঠিক আগেই ডান দিকে একটা জানলা, সেটা দিয়ে দূরের পাহাড় আর জঙ্গল দেখা যায়।
মেয়েটা সাম্যনীলের ঘরের ঠিক সামনে ভেজানো দরজার বাইরে দাঁড়িয়ে ডান দিকের ওই জানলার দিকে নির্দেশ করে কিছু একটা দেখাচ্ছিল। ইন্দ্রজিৎ এই প্রথমবার সাহস করে ওদিকে 2 পা এগিয়েছে, ব্যাস ভ্যানিশ। ইন্দ্রজিৎ দৌড়ে গিয়ে জানলাটার দিকে তাকিয়ে দেখল পাহাড় জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কি দেখাচ্ছিল মেয়েটা? সাম্যনীলের ঘরের দরজায় একটা টোকা দেওয়ায় সেও বেরিয়ে এলো ঘর থেকে। ইন্দ্রজিৎ সেই মুহূর্তে ওকে কিছু বলল না। ওরা দুজন ইন্দ্রজিতের ঘরে এসে দেখল শিবলাল বাবু এবং তিয়াশা কোথায় কিভাবে ঘোরা যায় সে ব্যাপার নিয়ে আলোচনা করছে। নানা কথার পর ইন্দ্রজিৎ শিবলাল বাবুকে জিজ্ঞাসা করল, একটু আগে জানলা দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছিল সেটার ব্যাপারে। কথাটা শুনে শিবলাল বাবু অদ্ভুতভাবে ভুরু কুঁচকে বললেন, কেন, ওই জায়গাটা তো ঘোরার মতো কিছু নয়, লোকাল একটা পাহাড়ি গ্রাম। দেখুন, আপনারা যদি এমনি ঘুরে দেখতে চান তাহলে আমি আছি, তবে ওই ট্রেকিং জাতীয় কিছুতে আমার কোনো হেল্প কিন্তু আপনারা পাবেন না। ইন্দ্রজিৎ বুঝতে পারছিল না যে উনি হঠাৎ এই রকম ভাবে রিয়াক্ট কেন করলেন। ও বলল, না না, ওখানে যাওয়ার প্রশ্ন উঠছে না, আমি সির্ফ জায়গাটার নাম জানতে চাইছিলাম আর কি। ওই জায়গাটার নাম বেরিক ফরেস্ট। আরো কিছুক্ষণ এটা সেটা কথা বলে শিবলাল বাবু উঠে গেলেন। উনি যাওয়ার পর ইন্দ্রজিৎ তিয়াশা আর সাম্যনীলকে একটু আগের ঘটনাটা খুলে বলল। ওদের দুজনেরই মত যে ওই বেরিক ফরেস্টে একবার যাওয়া দরকার। এখন মোটামুটি 12টা বাজে। ওরা ঠিক করলো একেবারে লাঞ্চটা সেরে নিয়ে ওই 1টা নাগাদ ওরা বেরোবে। যেমন ভাবা তেমন কাজ। আজকে ওয়েদারটাও বেশ ভালো। এখন মেঘ কেটে গিয়ে সুন্দর মিঠে রোদ উঠেছে পাহাড়ে। ওরা 3 জন গল্প করতে করতে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। হঠাৎ একটা পাহাড়ি ছেলে ছুটে এসে তিয়াশার হ্যান্ডব্যাগটা নিয়ে ছুট লাগালো। ইন্দ্রজিৎ আর সাম্যনীল কিছু বুঝে ওঠার আগেই সে চোখের আড়াল হয়ে গেল। ওদের উত্তেজিত কথাবার্তায় মুহূর্তের মধ্যে লোক জড়ো হয়ে গেল চারিপাশে। অবশেষে ওরা ডিসিশন নিল যে লোকাল থানা একটা জিডি করে রাখবে, কারণ ওদের টাকা পয়সা বিশেষ না থাকলেও তিয়াশার কিছু ডকুমেন্টস আছে, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি। থানায় গিয়ে দেখা গেল অফিসার ইনচার্জ নেই, উনি নাকি রাউন্ডে বেরিয়েছেন। ওরা কনস্টেবলের কাছে জিডিটা লিখিয়ে বেরোচ্ছিল, তখনই দেখল অফিসারের গাড়ি এসে দাঁড়িয়েছে। সেই গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখে ইন্দ্রজিৎ আর সাম্যনীল দুজনেই রীতিমতো আকাশ থেকে পড়ল। আরে, এ তো আকাশ দত্ত, ওদের দুজনের কমন ফ্রেন্ড, একসাথে স্কুলে পড়েছে ওরা। আকাশ নিজের ঘরে এনে বসালো ওদের। তারপর কুশল সংবাদ আর ওদের ঘুরতে আসার কথা শোনার পর হ্যান্ডব্যাগ চুরির ঘটনাটা শুনল। তারপর বলল, বুঝলাম, চিন্তা করিস না, এটা তো আর কলকাতা নয়, ছোট জায়গা, তার উপর তোর আমার স্পেশাল গেস্ট। আমি লোক লাগাচ্ছি, 2-1 দিনের মধ্যে আশা করি ডকুমেন্টসগুলো জোগাড় করে ফেলবো। আছিস তো এই কদিন? হ্যাঁ, সে তো আছি, কিন্তু তোকে একটা কথা বলি, আমাদের পাহাড়ে আসাটা নিছক ঘোরার জন্য নয়, প্রয়োজনের উপর একটু হেল্পও লাগতে পারে। তোকে সব কথা বলবো, কিন্তু এখানে নয়। তুই আয় না আমাদের হোটেলে। কি ব্যাপার বলতো, একটু হিন্ট দে। না রে, এখানে নয়, তুই আয়, তখন তোকে সব বলবো। এই বলে ইন্দ্রজিৎ ওদের দুজনকে নিয়ে উঠে গেল। পেছন থেকে আকাশ বলল, তাহলে তোরা এখন হোটেলেই যা, অলরেডি তো বিকেল হয়ে গেছে। আমি ঘন্টা খানেকের মধ্যে তোদের হোটেলে যাচ্ছি। 5:30 নাগাদ আকাশ ওদের হোটেলে এলো। একসাথে কফি খাওয়ার পর ইন্দ্রজিৎ ওকে পুরো ব্যাপারটা খুলে বলল। পুরোটা শুনে আকাশ বলল, দেখ, এইসব প্যারাসাইকোলজি টজি আমার মাথায় ঢুকবে না, চোর ছ্যাঁচড় নিয়ে আমার কাজ। তবে এই মাথা কাটা বডিগুলো নিয়ে পাহাড় কিন্তু বেশ উত্তেজিত, তাই আমার সাজেশন হচ্ছে হুটহাট একা কোথাও চলে যাস না। দরকার হলে বল, আমিও যাব,
অথবা সেরকম সিরিয়াস ইস্যু হলে ফোর্স নেব? আপাতত ফোর্স নেওয়ার খুব একটা দরকার আছে বলে তো আমার মনে হচ্ছে না, কারণ বিষয়টা যে কি সেটা তো আমরা জানি না। তার থেকে শোন না, তুই যদি সময় করতে পারিস, কাল 4 জন মিলে একবার ওই বিরিক ফরেস্ট থেকে ঘুরে আসি, কি বলিস? আরো কিছুক্ষণ কথা বলার পর ইন্দ্রজিৎ, তিয়াশা আর শাম্বনীলকে বিদায় জানিয়ে আকাশ বেরিয়ে গেল, আর যাওয়ার সময় বলে গেল, তাহলে ওই কথাই রইল, কাল ঠিক সকাল 9টায় আমি আমার গাড়িটা নিয়ে চলে আসব, তোরা রেডি থাকিস। পিংমা এসে 2টো খবর দিল ওয়াংকে। একটা সুখবর, আর একটা দুঃসংবাদ না হলেও চিন্তাজনক। প্রথমটা হলো আর একটা 9 বছরের বাচ্চা জোগাড় হয়ে গেছে, আর দ্বিতীয়টা হলো শহর থেকে আসা যে 3 জনের উপর ওকে নজর রাখতে বলা হয়েছিল তারা নাকি আজ থানায় গেছিল। ঘটনাচক্রে আবার ওই থানার অফিসার ওদের পূর্ব পরিচিত, এবং সেও নাকি বিকেলে ওদের হোটেলে গেছিল। এসব শুনে ওয়াং বিড়বিড় করতে করতে বলল, এ তো মহা মুশকিলে পড়া গেল। কোত্থেকে যে আপু দূরে এসে জুড়ে বসলো কে জানে। যাকে, আর তো মাঝে একটা দিন, তারপরেই তোমার সিদ্ধি। আমাকে স্পর্শ করে তখন কার এত স্পর্ধা? মাঝেই একটা দিন ভালোই ভালোই কেটে গেলেই হলো। শোন পিংমা, সবাইকে হুঁশিয়ার থাকতে বল। অপরিচিত কাউকে এদিক ওদিক সন্দেহজনক মনে হলে যেন আমায় খবর দেয়। আর ওদের 3 জনকে এই তল্লাটে দেখতে পেলে কি করতে হবে তা তো আগেই বলা রয়েছে। কথাগুলো বলার পর ওয়াংয়ের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। এখন কটা বাজে বোঝা যাচ্ছে না। ইন্দ্রজিৎ আন্দাজ করলো গত 10-12 ঘন্টা ধরে এই রকম হাত পা বাঁধা অবস্থায় ওরা 3 জন পড়ে আছে এই অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহাটায়। হাত দুটো এমন ভাবে বাঁধা হয়েছে পিছন দিকে যে রীতিমতো টনটন করছে। ইন্দ্রজিৎ ঘাড় ঘুরিয়ে দেখল তিয়াশা, শাম্বনীল দুজনেই এখনো বেহুশ। ওর ঘাড়ের কাছটা টনটন করলেও ওর চিন্তা হচ্ছিল শাম্বনীল আর তিয়াশার আঘাতটা গুরুতর হয়েছে কিনা। সকালবেলা নির্ধারিত সময় আকাশ আসতে পারেনি। উল্টে সে গাড়ি পাঠিয়ে দেয় এবং ড্রাইভারের হাতে একটা চিরকুট পাঠায়। তাতে লেখা, জরুরি কাজে আটকে গেছি, তোরা এগিয়ে যা, তোদের পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে ফিরে আসবে। আমি তখন পৌঁছে যাব ফোর্স নিয়ে, কিন্তু মনে রাখিস অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে যাস না। গাড়িতে উঠে বসার প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ওরা এসে পৌঁছলো ওদের গন্তব্যে। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। ওরা গন্তব্যে পৌঁছানোর পর গাড়িটা ফিরে যাওয়ার পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এদিকে ওদিকে দেখতে দেখতে তিয়াশার নজরে পড়েছিল একটা গুহার মতো জায়গা, যেখানে পৌঁছানো মাত্রই বৃষ্টির বেগ এতটাই বেড়ে গেল যে ওরা গুহার বেশ খানিকটা ভেতরে ঢুকে না দাঁড়িয়ে পারল না। আরো খানিকটা ভেতরে ঢুকতেই ইন্দ্রজিতের নজরে পড়েছিল গুহার ভেতরে ইতস্তত ছড়িয়ে থাকা ফুল, সিঁদুর ইত্যাদির উপর। ইন্দ্রজিৎ সঙ্গে সঙ্গে তিয়াশার, শাম্বনীলকে বিষয়টা দেখালো। ওরা 3 জন ব্যাপারটা আরো ডিটেলে দেখার জন্য নিচু হয়ে এদিকে ওদিকে খুঁজছিল যে আরো কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ পেছনে ধূপ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে পেছন ফিরে ইন্দ্রজিৎ দেখল শাম্বনীল আর তিয়াশা উবুর হয়ে পড়ে আছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা 28-29 বছরের নেপালি ছেলে। ইন্দ্রজিৎ কিছু বলে ওঠার আগেই ছেলেটা ওর হাতের রডটা সজোরে বসিয়ে দিল ইন্দ্রজিতের বাঁ কানের তলায়। তারপর থেকে এতক্ষণ ওরা এভাবেই পড়ে আছে। সম্ভবত ওই ছেলেটাই ওদের হাত পাগুলো বেঁধে দিয়ে গেছে। ইতিমধ্যে ইন্দ্রজিৎ লক্ষ্য করল তিয়াশার, শাম্বনীলের জ্ঞান ফিরেছে, কিন্তু 3 জনেরই মুখ বাঁধা থাকায় কেউই গোঙানো ছাড়া কোনো কথা বলতে পারছিল না। ইন্দ্রজিৎ মনে মনে ভাবছে এই পরিস্থিতি থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে। তখনই একদল লোক
মাথায় বস্তা জাতীয় কিছু একটা চাপিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। বস্তার আড়ালে থাকার দরুন ওদের মুখ বোঝা যাচ্ছে না। ওরা একে একে ইন্দ্রজিৎ, তিয়াশা আর সাম্যনীলের মুখ ছোট ছোট বস্তায় ঢেকে দিল। তারপর ধরাধরি করে ওদেরকে তুলে দাঁড় করিয়ে পেছন থেকে ঠেলতে ঠেলতে অন্য কোথাও একটা নিয়ে যেতে লাগলো। পথ চলতে চলতে ইন্দ্রজিৎ বুঝতে পারছে যে পথটা গুহার ভেতরেরই কোনো একটা সুড়ঙ্গ, কারণ জায়গাটা অত্যাধিক স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। বিন্দুমাত্র হাওয়া ওদের গায়ে লাগছে না। লোকগুলো ওদের ঠেলতে ঠেলতে একটা জায়গায় এনে কাঁধে চাপ দিয়ে বসিয়ে দিল। তারপর ওদের মুখের ঢাকনা খুলে দেওয়া হলো। সামনের দৃশ্য দেখে ইন্দ্রজিৎ, তিয়াশা আর সাম্যনীল একসাথে অদ্ভুত শব্দ করে উঠল। ওরা বসে আছে আরেকটি গুহার মধ্যে, তবে এখানে আলো রয়েছে। আলো বলতে ওদের সামনে একটা বিশাল অগ্নিকুণ্ড এবং তাতে আগুন জ্বলছে। আগুনের চারপাশে অসংখ্য নরমুণ্ড এবং সেগুলো সিঁদুর দিয়ে রাঙানো। চারপাশের দৃশ্য দেখে তিয়াশার গা ঘিন ঘিন করে উঠল। বেশ কয়েকজন সম্পূর্ণ নগ্ন পুরুষ সামনে বসে আছে এবং তাদের কোলে বসে রয়েছে বেশ কিছু নগ্ন নারী। অগ্নিকুণ্ডের ঠিক সামনে একজন রক্ত বসনধারী পুরুষ বসে আছে, যার সারা মুখে লাল রং দিয়ে বিচিত্র সব চিহ্ন আঁকা। সে বাঁ হাতে নরমুণ্ড এবং ডান হাতে হলুদ রঙের কোনো একটা ফুল ছিঁড়ে বারবার দিচ্ছে ওই অগ্নিকুণ্ডের মধ্যে এবং ক্রমাগত চাপা স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। বেশ কিছুক্ষণ পর ওই পুরুষটি তার ডান পাশের একজনকে ইশারায় কিছু একটা বলল। সেই ব্যক্তিটি উঠে গিয়ে গুহা থেকে বেরিয়ে গেল এবং মিনিট খানেক পর ফিরল একটা 8-9 বছরের বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে। মেয়েটি সম্পূর্ণ উলঙ্গ এবং তার গলায় একটা জবা ফুলের মালা। এই দৃশ্য দেখে তিয়াশা চিৎকার করে উঠল, কিন্তু ও ভুলে গেছিল যে ওর মুখ কাপড় দিয়ে বাঁধা রয়েছে। ওর গোঙানি শুনে অগ্নিকুণ্ডের সামনে বসা পুরুষটি ওর দিকে হিংস্র দৃষ্টিতে দেখল। সেই দৃষ্টি ওদের তিনজনেরই বুকের রক্ত হিম করে দিল। মন্ত্রপাঠ আরম্ভ হলো। অগ্নিকুণ্ডের সামনে বসা পুরুষটি অগ্নিকুণ্ডে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিক্ষেপ করছে আর নানা রঙের সিঁদুর একটু একটু করে ঠেকিয়ে দিচ্ছে মেয়েটির কপালে। সাম্যনীল বুঝতে পারল মেয়েটার হুঁশ নেই। সম্ভবত মাদক জাতীয় কিছু একটা খাওয়ানো হয়েছে তাকে। হঠাৎ সকল নারী পুরুষ মিলে সমস্বরে চিৎকার করে উঠল, ওয়াং মানে ওই যজ্ঞের সামনে উপবিষ্ট পুরুষ। সে বাচ্চা মেয়েটাকে আদেশ করল তার কোলে শুয়ে পড়তে। মেয়েটা চাবি দেওয়া পুতুলের মতো এসে ওই ব্যক্তির কোলে শুয়ে পড়ল। ওই ব্যক্তি তার ডান হাতের ফুল ফেলে দিয়ে তুলে নিল এক বিশাল খড়গ। বাঁ হাতের নরমুণ্ড থেকে তরল জাতীয় কিছু একটা পান করল আর ঢেলে দিল মেয়েটার মুখে। ঘটনাগুলো চোখের সামনে ঘটছিল, অথচ ইন্দ্রজিৎ, সাম্যনীল আর তিয়াশা কিছুই করতে পারছিল না। ইন্দ্রজিতের মাথা দপদপ করছিল আসন্ন বিপদের কথা ভেবে। হঠাৎ গুহার বাঁ দিকের দরজাটা থেকে ওই নেপালি ছেলেটা দৌড়ে এসে ওয়াংয়ের গলাটা সজোরে চেপে ধরল, কিন্তু ওয়াংয়ের অসীম শক্তির কাছে পরাজিত হলো নিমেষেই। ছেলেটিকে ধরাশায়ী করে ওয়াং পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠল, তুই মূর্খ, আমার কাছে বাধা দেওয়ার ক্ষমতা তোর নেই। তুই যখন ফেলেছিস তখন তার শাস্তি তোকে পেতেই হবে। মেয়েটার সাথে আজ তুইও মরবি। ইন্দ্র দেখল তিয়াশা দেওয়ালে ঢলে পড়েছে। ও বুঝতে পারল তিয়াশা এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে।
ওয়াং মন্ত্র পাঠ করতে করতে এবার খড়গোটা তুলে ধরেছে। সে মেয়েটার গলায় খড়গোটা বসিয়ে দিতে যাবে, এমন সময় ওই গুহায় উপস্থিত সকলে একসাথে দেখতে পেল গুহার ডান দিকে রাখা সারি সারি ড্রামগুলো নড়ছে। প্রথমে মৃদু, তারপর বেশ জোরে জোরেই নড়তে শুরু করলো ড্রামগুলো। ওয়াং ওইদিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়েছে। ধীরে ধীরে ড্রামের মাথাগুলো খসে পড়ল। সেখান থেকে বেরিয়ে এলো 7-8টা মেয়ের কাটা মাথা। তাদের প্রত্যেকটা চামড়া ফুলে উঠেছে। বোঝা যাচ্ছে মাথাগুলো বহুদিন আগের। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের প্রত্যেকের চোখ জীবন্ত, ভীষণ জীবন্ত। তারা ক্রূর দৃষ্টিতে চেয়ে আছে ওয়াংয়ের দিকে। আঁতকে উঠল সে। হাত থেকে পড়ে গেল খড়গোটা। অবস্থা দেখে গুহায় উপস্থিত সমস্ত নারী পুরুষ দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালাতে লাগলো। গুহায় এখন উপস্থিত ওয়াং, ইন্দ্রজিৎ, তিয়াশা, শ্যামমণিল, ওই নেপালি ছেলেটা, বেহুশ বাচ্চা মেয়েটা, আর সেই 7-8খানা কাঁটা মাথা, যাদের মধ্যে থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে না পড়লেও চোখগুলো যেন গিলে খেতে চাইছে ওয়াংকে। হঠাৎ সবকটা মাথা একসাথে উড়ে এসে কামড়ে ধরলো ওয়াংয়ের শরীর। কচি দাঁতের কামড়ে মাংস ভেদ করে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। সে এক নৃশংস নারকীয় দৃশ্য। ঘামে ধুয়ে গেছে ওয়াংয়ের মুখের সব রং। প্রাণ ভয়ে চিৎকার করতে লাগলো সে। মুখের রং ধুয়ে যাওয়াতে ইন্দ্রজিৎ, তিয়াশা আর শ্যামমণিল বিস্ফারিত চোখে প্রত্যক্ষ করল যে ওয়াং আর কেউ নয়, শিবলাল শেরপা। ইতিমধ্যে নেপালি ছেলেটা উঠে এসেছে। তড়িঘড়ি সে খুলে দিয়েছে ওদের 3 জনের হাতের বাঁধন। শিবলাল চিৎকার করছে, পিংমা আমায় বাঁচা। কিন্তু কোনো কথা না বলে পিংমা মানে ওই নেপালি ছেলেটা দৌড়ে গিয়ে কোলে তুলে আনলো বাচ্চা মেয়েটাকে। বাইরে শোনা যাচ্ছে পুলিশের বাঁশির আওয়াজ আর বেদম হুড়োহুড়ি। ইন্দ্রজিৎ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, তোমরা ওকে ছেড়ে দাও, ওকে আইনি শাস্তি দেবে। মন্ত্রের মতো কাজ করলো ওর ওই কথাগুলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল ওই কাঁটা মাথাগুলো। নিস্তেজ হওয়ার ঠিক আগের মুহূর্তে শিশুগুলোর চোখের দিকে নজর গেছিল ইন্দ্রজিতের, আর সেই চোখে ছিল অসীম কৃতজ্ঞতা। দৌড়ে ঘরে ঢুকলো আকাশ, বলল, এভরিথিং ইজ অলরাইট? তোরা সবাই ঠিক আছিস তো ইন্দ্র? ইন্দ্রজিৎ ঘাড় নেড়ে ওকে আশ্বস্ত করল। শিবলাল শেরপাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। থানায় পিংমাকে সব জিজ্ঞাসাবাদ করায় পিংমা সব খুলে বলল, শারীরিক খুঁত মানে খোড়া হওয়ার কারণে বহু মেয়ের কাছে অপমানিত হয়েছিলেন সারা জীবন ধরে শিবলাল বাবু। চোটে নিশ্চয়ই ভাগ্য, তাই এক প্রকার পাগলামির বশেই শুরু করেছিলেন এই খেলা। ভেগ ধরেছিলেন, নিজেকে প্রতিপন্ন করেছিলেন মহাশক্তির আধার হিসেবে। বিশ্বাস করতেন যে কোনো এক প্রাচীন গ্রামীণ রীতি অনুযায়ী পরপর 7 তিথিতে মানে পূর্ণিমা, একাদশী আর অমাবস্যায় 7 জন 8 বছর বয়সী মেয়ের সাথে মিলন, আর অষ্টম তিথিতে ওই রকমই একটি 8 বছরের মেয়েকে হত্যা করতে পারলে নাকি খুশি হবেন মৃত্যু দেবতা ওয়াং ওরফে শিবলাল বাবু, হয়ে উঠবেন অসীম এবং অনন্ত শক্তির মালিক। উনি আমাকে দিয়ে মেয়েগুলোকে খুঁজে আনাতেন, বদলে আমাকে ওয়াং করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সবাই চুপ করে শুনছিল কথাগুলো। পিংমাকে আকাশ জিজ্ঞেস করলো, কিন্তু তুমি শেষ মুহূর্তে বেঁকে বসলে কেন? শিবলাল বাবু,
আমায় না জানিয়ে আমার বোনটাকেও তুলে নিয়ে গেছিলেন। রাত কেটে ভোর হচ্ছে। দূরের আকাশে সূর্যের আলোয় জেগে উঠেছে কাঞ্চনজঙ্ঘা। থানার বাইরে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে ইন্দ্রজিৎ ভাবছিল, মানুষের মনটাও যদি ওই সিংহের মতন উঁচু এবং সোনার বরণ হতো, তাহলে পৃথিবীটা বোধহয় অন্যরকমই হতো।